শক্তিশালী শত্রু। অনেক দিন আগে এক গ্রামে ছিল একটা মস্ত বড় ইদারা। সেখানে ব্যাঙদের রাজা, তার পরিবারের সদস্য এবং অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে বাস করত। তার খুব নাম ছিল চারপাশে, কিন্তু আত্মীয় স্বজনরা তাকে মোটেই পছন্দ করত না। তারা সবসময় রাজার ক্ষতি করার চেষ্টা করত। শেষ পর্যন্ত রাজামশাই এই ইদারা ছেড়ে যেতে বাধ্য হলেন। এখন কোথায় যাবেন তিনি? রাজামশাই তখন চিন্তায় পড়লেন। কি করে এই সমস্যার সমাধান হবে কিছুই বুঝে উঠতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি ভাবলেন, ওই শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে। এমন শিক্ষা দিতে হবে তারা যেন মনে রাখে। কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায়? কারণ রাজামশাইয়ের শত্রুর অভাব নেই, একজন শক্তিশালী অনুগামী দরকার। কি করে তা পাওয়া যায়? হঠাৎ রাজা ব্যাঙের নজর পড়ল একটা বিরাট গোখরো সাপের ওপর। এই তো, গোখরো সাপের সাহায্য নিতে হবে, তবেই আত্মীয় স্বজনরা সব মরে যাবে। রাজা ব্যাঙ বলল, প্রিয় বন্ধু। এই কথা শুনে গোখরো সাপ তাকালো তার দিকে। দেখতে পেল ব্যাঙের রাজাকে। গোখরো সাপ অবাক হয়ে গেল, ভাবল, আমার চিরকালের শত্রু আমাকে ডাকছে কেন? মুখে বলল সে, কি চাও তুমি? ঠিক করে বলো তো। ব্যাঙ রাজা বলল, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার হাতে হাত দেবে? গোখরো বলল, প্রিয় ব্যাঙ, আমাদের মধ্যে নানা বিষয়ে ঝগড়াঝাটি হয়। তুমি একটা ব্যাঙ আর আমি একটা সাপ। তুমি জলে থাকো আর আমি স্থলভাগে থাকি। তুমি লাফিয়ে লাফিয়ে শিকার ধরো আর আমি বুকে হেঁটে চলি। এত সব তফাৎ থাকার সত্ত্বেও আমাদের দুজনেরই কিছু সাধারণ শত্রু আছে। শত্রু আছে বলেই আমরা পরস্পরের শত্রু। এখন বলো, কিভাবে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে? রাজা বুঝতে পারল সাপ তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে না। ব্যাঙেদের রাজা বলল, তুমি যা বলেছ একবারেই ঠিক বলেছ। আমি তোমার শত্রুই। আমাদের আগেকার বংশ এইভাবেই শত্রু হয়ে এসেছে। কিন্তু আমি এখন অসহায়। আমি তোমার কাছে এসেছি সাহায্য প্রার্থনা করতে। তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে ভগবান হয়তো তোমাকে সাহায্য করবেন। গোখরো সাপ বুঝতে পারল যে সত্যি সত্যিই ব্যাঙের রাজা বিপদে পড়েছে। তাই সে বিপদ সম্পর্কে জানতে চাইল। গোখরো সাপ বলল, তুমি আমার সাহায্য নিতে চাইছো কেন? বলো, আমি তোমার জন্য কি করতে পারি? ব্যাঙেদের রাজা সব কথা খুলে বলল গোখরোকে। তারপর বলল, তুমি আমার সাথে আমার রাজত্বে এসো, আমার সব শত্রুকে মেরে ফেলো। এই কথা শুনে গোখরো সাপ অবাক হয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করল সে। তারপর ব্যাঙেদের রাজাকে বলল, তুমি কোথায় থাকো? ব্যাঙেদের রাজা বলল, আমি একটা পুরনো ইদারার মধ্যে থাকি। গোখরো ভাবল, যদি আমি ওই ব্যাঙের সাথে সেখানে যাই, তাহলে অনেক দিন ধরে খাবারের কোনো অভাব হবে না। ওখানে তো রাশি রাশি ব্যাঙ থাকে। গোখরো সাপ রাজা ব্যাঙকে জিজ্ঞাসা করল, আমি সেখানে কিভাবে যাব? আমি তো ওই পাথরের দেওয়াল বেয়ে নিচে নামতে পারবো না। সেখানে গেলে আমাকে একটা লুকিয়ে থাকার জায়গা দিতে হবে, কারণ আমি একে একে সব কটা ব্যাঙকে মেরে ফেলব। ব্যাঙেদের রাজা বলল, এই ব্যাপারটা নিয়ে তুমি মোটেই চিন্তা ভাবনা করো না। এটা আমার দায়িত্ব। আমাদের ইদারার পাশে একটা গর্ত আছে। তুমি সেখানে আনন্দের সাথে থাকতে পারবে। কেউ তোমার কোনো ক্ষতি করবে না। এবার ব্যাঙেদের রাজার প্রস্তাব ফেলতে পারল না বিষাক্ত গোখরো। ব্যাঙেদের রাজা জানত না যে গোখরো মনে মনে একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। গোখরো ভাবল, আমি এখন বুড়ো হয়ে গেছি, ভালোভাবে হাঁটতে পারি না, আগের মতো জন্তু শিকার করতে পারি না। ওখানে গেলে আমার খাবারের অভাব হবে না। এবার সে জানালো, ব্যাঙ রাজা, চলো, তাড়াতাড়ি চলো, দেখি তুমি আমার জন্য কি ব্যবস্থা করেছ।
ব্যাঙেদের রাজা আগে আগে চলেছে, গোখরো সাপ মাটিতে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। তারা পৌঁছে গেল ইদারার পাশে। এবার ব্যাঙ রাজা তাকে নিয়ে গেল ওই গর্তের মধ্যে। এখানে গোখরো আনন্দের সঙ্গে থাকতে পারবে। পরের দিন থেকে ব্যাঙ রাজা তার বন্ধুভাবে শত্রুদের আমন্ত্রণ করতে থাকলো। একে একে তাদের পাঠাতে থাকলো ওই গর্তের কাছাকাছি। যেই মুহূর্তে তারা সেখানে যেত, হঠাৎ গর্ত থেকে বেরিয়ে আসতো গোখরো। খুব তাড়াতাড়ি ব্যাঙ মেরে খেতে শুরু করত। বাহ, ধীরে ধীরে কমে যাচ্ছে শত্রুর সংখ্যা। ভারী খুশি হয়েছে ব্যাঙ রাজা। কয়েক সপ্তাহের মধ্যে রাজার সব শত্রু মরে গেল। অনেক দিন ধরে প্রচুর ব্যাঙ খেয়েছে গোখরো সাপ, তাই ব্যাঙের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এখন আর আগের মতো শিকার পাচ্ছে না, কিন্তু ব্যাঙ খেয়ে খেয়ে সে এত মোটা হয়ে গেছে যে গর্ত থেকে বেরোতেই পারে না। একদিন সে ব্যাঙ রাজাকে বলল, আমি ক্ষুধার্ত, কিছু খাবার নিয়ে এসো। ওই ব্যাঙ রাজা বলল, গোখরো, আমার সব কটা শত্রু মরে গেছে, আর যে কটা বেঁচে আছে তারা অন্য কোনো ইদারায় চলে গেছে। আমি, আমার বউ আর ছেলেমেয়েরা এখন এই ইদারাতে থাকি। এখন এমন কোনো শত্রু নেই যা দিয়ে তোমার খুশি করতে পারবো। তোমার সাহায্য আর আমার লাগবে না, তুমি তোমার আগের বাড়িতে ফিরে যাও। ওই কথা শুনে গোখরো বলল, আমি ব্যাপারটা আগের থেকে বুঝতে পেরেছিলাম, আর আমি আগের জায়গায় ফিরব না। সেখানে গিয়ে করব কি? আমাকেও কি বাড়ি ছাড়া হয়ে ঘুরতে হবে? ভেবে দেখো, এই অবস্থায় আমি কি করব? আমি এইখানেই থাকব। তোমার দায়িত্ব আমার জন্য খাবার নিয়ে আসা। ব্যাঙ রাজা এবার বুঝতে পারল যে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কারণ এখন ওই গোখরোটা খুবই ক্ষুধার্ত। এইভাবে ওই গোখরোর হাতে ব্যাঙ রাজার ছেলে মেয়েদের মৃত্যু হলো। ব্যাঙ রাজা বুঝতে পারল শেষ পর্যন্ত আমি ও আমার রানী খালি বেঁচে আছি। আমি তার জীবন বাঁচাবার চেষ্টা করব। নিজেদের জীবন বাঁচাবার জন্য তারা এক জ্ঞানী পাখির কাছে গেল। সে বাস করত কাছাকাছি গাছের ডালে। ব্যাঙ রাজা তার কাছে গিয়ে সব কথা খুলে বলল, কিভাবে গোখরোর হাত থেকে মুক্তি পাওয়া যায়। পরদিন সকালবেলা ব্যাঙ রাজা এবং ব্যাঙ রানী চলে গেল গোখরোর কাছে। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমরা আমাদের সব ছেলে মেয়েকে হারিয়েছি, এখন কিছুই নেই। ব্যাঙ রাজা বলল, আমরা নিজেরাই কি তোমার কাছে উপস্থিত হব? কিন্তু একটা সমস্যা আছে। এই কথা শুনে গোখরো জানতে চাইল, কি সমস্যা? ব্যাঙ রাজা বলল, তুমি যদি আমাদের মেরে ফেলো, তাহলে আর কে তোমার খাবারের সন্ধান দেবে? গোখরো এখন বলল, তাহলে আমি কি করব? আমার কাছে সমস্যার কোনো সমাধান নেই। ব্যাঙ রাজা বলল, আমরা রাজা রানী, আমরা অন্য ইদারা থেকে ব্যাঙ নিয়ে আসতে পারবো, আর তোমার কাছে তা পাঠাতে পারবো। গোখরো বলল, ঠিক আছে, এটা একটা ভালো প্রস্তাব, তাড়াতাড়ি করো, আমি ভীষণ ক্ষুধার্ত। জীবন বাঁচাবার জন্য ব্যাঙ রাজা ও ব্যাঙ রানী গোখরোকে বোকা বানিয়ে ইদারা থেকে পালিয়ে গেল। তারা অনেক দূরের একটা জলাশয়ে পৌঁছে গেল। সেখানে মনের সুখে বসবাস করতে লাগলো, আর কখনো পুরনো ইদারাতে ফিরে যাবার কথা হয়নি। অপরদিকে ওই গোখরো অপেক্ষায় থাকলো। শেষ পর্যন্ত খিদের জ্বালায় মারা গেল সে।